শুভ অপরাহ্ন প্রিয় ছাত্রছাত্রী, শুভেচ্ছা নিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। করোনাকালীন দুর্যোগে তোমাদের পড়াশোনার ইতিমধ্যেই অনেক ক্ষতি হয়ে গেছে। সেই ক্ষতি পুষিয়ে উঠতে আমাদের এই অনলাইন ক্লাসের প্রয়াস। আশা করি তোমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে উপকৃত হতে পারবে। আমি সমীর রঞ্জন সমাদ্দার, সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ, মাতুয়েল হাজী আব্দুল লতিফ কলেজ। আমি আজকের তোমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে আরোহের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আমরা জানি যে অনুমান প্রথমত দুই ভাগে ভাগ করে। একটা হচ্ছে অবরোহ অনুমান আর একটা হচ্ছে আরোহ অনুমান। অবরোহ অনুমান নিয়ে আমরা বিগত প্রথম বর্ষে বিস্তারিত আলোচনা করেছি, বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করেছি। প্রথম বর্ষে সপ্তম অধ্যায় আরোহ নিয়েও আরোহের ভিত্তি সম্পর্কে আমরা আলোচনা করছি। আজকের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় যে আরোহের প্রকারভেদ, আরোহ কত প্রকার সেটা নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে আরোহ নিয়ে আলোচনা করলে একটু অন্তত আরোহ কাকে বলে সেই ধারণাটা আবার একটু আমরা রিপিট করি। আরোহ কি? আরোহ বলতে আমরা কি বুঝি? বিশেষ বিশেষ ধারণা থেকে একটা সার্বিক ধারণায় পৌঁছার প্রক্রিয়াই হচ্ছে আরোহ। আমরা এই বিশেষ ধারণা অর্থাৎ একটা ছোট ধারণা থেকে বড় ধারণায়, বিশেষ থেকে সার্বিক বা জানা থেকে অজানার গমনের প্রক্রিয়া থাকে আরোহ অনুমানের মধ্যে। সেই আরোহ বিভিন্ন ধাপে আমরা আলোচনা করব। সেই ধাপগুলো এখানে আরোহের প্রথমত যে ভাগ করা হয়েছে, প্রথমত শুরুতেই আরোহকে প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ, ইন্ডাকশন প্রপার, ইমপ্রপার ইন্ডাকশন। এখানে প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ বলতে আমরা কি বুঝি সেই বিষয়টা আমরা ধারণা নেই আগে। অর্থাৎ আমি শ্রেণীবিভাগটা পূর্ণটা একবার বলি। প্রথমত প্রকৃত আরোহ, অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহকে আবার তিন ভাগে ভাগ করছে: বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্যমূলক অনুমান। অপ্রকৃত আরোহকে তিন ভাগে ভাগ করছে: পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসম্মমূলক আরোহ, ঘটনা সংযোজন। সুতরাং শুরুতে প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। প্রকৃত আরোহ বলতে কি বোঝায়? এখানে আরোহর সাথে প্রকৃত কথাটা আসছে। প্রকৃত মানে কি? আমরা প্রকৃত বলতে কি বুঝি এই বিষয়টা, অর্থাৎ প্রকৃত হচ্ছে খাঁটি, অর্থাৎ সেখানে কোনো মৌলিক যে বিষয়গুলো থাকা দরকার সেই বিষয়গুলো সব কিছুই আছে, সেইটা হলে সেটা প্রকৃত। আর মৌলিক বিষয়গুলো যদি না থাকে তাহলে সেটা হচ্ছে অপ্রকৃত। এই বিষয়টা যদি আরও একটু বাস্তব দৃষ্টান্ত থেকে আমরা বলি, আমরা সাধারণত বিভিন্ন বস্তু ক্রয়ের সময় খাঁটি ভেজাল নিয়ে আলোচনা করি। ধরি আমরা প্যাকেট দুধ ক্রয় করি। প্যাকেট দুধের মধ্যে কোনো কোনো দুধ আমরা ক্রিম বর্জিত দুধ থাকে। ক্রিম বর্জিত দুধ থাকলে সেই দুধটাকে আমরা খাঁটি দুধ বলি না। তাহলে এই ক্রিমটা হচ্ছে দুধের একটা মৌলিক বিষয়। অর্থাৎ দুধের যে খাঁটি যে বিষয়টা, প্রকৃত বিষয়টা, সেখান থেকে কিন্তু ক্রিমটাকে তুলে নিলে তাহলে তার সেই মৌলিক বিষয়টা দুধের হারিয়ে যায়, অর্থাৎ সে আর খাঁটি থাকে না। যুক্তিবিদ্যার ক্ষেত্রেও আমরা সেই দৃষ্টান্ত থেকে যদি আমরা দেখতে চেষ্টা করি যে প্রকৃত বলতে এখানে কি বুঝাইছে। প্রকৃত বলতে হচ্ছে আরোহের যে মৌলিক বিষয়, সেই মৌলিক বিষয়টা যে আরোহের মধ্যে আছে সেইটা হচ্ছে প্রকৃত আরোহ। যে আরোহের মধ্যে আরোহের মৌলিক বিষয় অনুপস্থিত আছে সেটাকে বলা হয় অপ্রকৃত আরোহ। তাহলে মৌলিক বিষয়টা কি? প্রশ্ন আসতে পারে যে মৌলিক বিষয়টা তাহলে কি।
এখানে মৌলিক বিষয় বলতে আমরা শুরুতেই দেখছি আরোহর যে বিশেষ ধারণা থেকে সার্বিক ধারণায় আমরা পৌঁছি। তাহলে এই যে বিশেষ থেকে সার্বিকে যাওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আরোহের মধ্যে যদি থাকে তাহলেই তাকে আমরা প্রকৃত আরোহ বলবো। আর যদি আরোহের এই মৌলিক বিষয়টা যদি না থাকে তাহলে তাকে আমরা অপ্রকৃত আরোহ বলবো। তাহলে প্রকৃত আরোহের মধ্যে সেই আরোহের মৌলিক বৈশিষ্ট্য বিশেষ থেকে সার্বিকে গমন করার প্রক্রিয়াটা আছে। সুতরাং এই বিশেষ থেকে সার্বিকে গমনের বিষয়টাই হচ্ছে এখানে প্রকৃত কথাটার মূল বিষয়, অর্থাৎ আরোহের আসল যে মৌলিক বিষয়, এটাকে আরোহের প্রাণও বলা হয়ে থাকে। অর্থাৎ এই যে বিশেষ থেকে সার্বিকে গমন, এটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় আরোহাত্মক উল্লম্ফন, লিপ অফ ইন্ডাকশন। অর্থাৎ এই লিপ অফ ইন্ডাকশন অর্থাৎ আরোহের লাভ দেওয়া বোঝায়, যে আরোহের এইরকম লাভ দেওয়া বা লম্ফ ব্যবস্থা যদি থাকে তাহলেই সেখানে আমরা সেটাকে প্রকৃত আরোহ বলবো। আর যে আরোহের মধ্যে সেই লিপ অফ ইন্ডাকশন বা আরোহের লম্ফ নেই সেটাকে আমরা প্রকৃত আরোহ বলবো না, সেটা হচ্ছে অপ্রকৃত আরোহ। তাহলে শিক্ষার্থীরা এই বিষয়টা তোমাদের কাছে অবশ্যই ক্লিয়ার হয়েছে যে প্রকৃত আরোহ কি এবং অপ্রকৃত আরোহ কি। অর্থাৎ আরোহের মৌলিক যে বিষয় আরোহাত্মক উল্লম্ফন বা লিপ অফ ইন্ডাকশন যে আরোহের মধ্যে আছে সেটা হচ্ছে প্রকৃত আরোহ। যে আরোহের মধ্যে আরোহাত্মক উল্লম্ফন বা লিপ অফ ইন্ডাকশন নেই সে হচ্ছে অপ্রকৃত আরোহ। তাহলে এই প্রকৃত আরোহকে আবার 3 ভাগে ভাগ করছে। অর্থাৎ সেই আরোহাত্মক উল্লম্ফন যেটার মধ্যে আছে সেটা 3 ভাগে বিভক্ত, আবার বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্যমূলক অনুমান। বৈজ্ঞানিক আরোহ বলতে কি বুঝি, এটা ডিটেলস আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আবার একটা ক্লাস নেব, কিন্তু তারপরও আজকে শ্রেণীবিভাগের ক্ষেত্রে প্রত্যেকটা নিয়ে একটু একটু করে আমি কাকে বলে কি মানে বিষয়টা কি সেইটা নিয়ে একটু আলোচনা করবো। অর্থাৎ বৈজ্ঞানিক আরোহ কি, অবৈজ্ঞানিক আরোহ কি, সাদৃশ্যমূলক, প্রত্যেকটা নিয়েই সংক্ষেপে আলোচনা করবো। অর্থাৎ বৈজ্ঞানিক আরোহ তাহলে বলতে কি বুঝি, প্রকৃত আরোহেরই একটা শ্রেণী বৈজ্ঞানিক আরোহ। বৈজ্ঞানিক আরোহ বলতে আমরা কি বুঝি? বৈজ্ঞানিক হচ্ছে যে প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি, কার্যকরণ নিয়ম এবং বিশেষ বিশেষ কিছু দৃষ্টান্তের অভিজ্ঞতা থেকে আমরা যখন একটা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্যে পৌঁছি তখন সেইটাকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ। আমি আবার রিপিট করি, প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি এবং কার্যকরণ নিয়ম এবং বিশেষ বিশেষ কিছু দৃষ্টান্তের অভিজ্ঞতা থেকে যখন একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য উপস্থাপন করা হয় তখন সেইটাকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ। আমরা এই বৈজ্ঞানিক আরোহ নিয়ে অর্থাৎ আরোহের সবচেয়ে পারফেক্ট যে বিষয়গুলো সেটা বৈজ্ঞানিক আরোহের মধ্যে আছে। অর্থাৎ বৈজ্ঞানিক আরোহে প্রকৃত আরোহের সমস্ত বৈশিষ্ট্যগুলো এই বৈজ্ঞানিক আরোহের মধ্যে বিদ্যমান। এই কারণে সমস্ত অন্যান্য যে শ্রেণীগুলো আছে আরোহের, সেই শ্রেণীগুলো বৈজ্ঞানিক আরোহের সাথে তুলনা করা হয়ে থাকে। এই তুলনা করা হয় এই কারণে যে বৈজ্ঞানিক আরোহই মূলত পারফেক্ট আরোহ। এই পারফেক্ট আরোহ হওয়ার কারণে এই বৈজ্ঞানিক আরোহের সাথে অন্যান্য সমস্ত আরোহের একটা তুলনা হয়ে থাকে। সুতরাং বৈজ্ঞানিক আরোহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তীতে বৈজ্ঞানিক আরোহ নিয়ে একটা টোটাল একটা ক্লাস আমরা নেব শুধুমাত্র বৈজ্ঞানিক আরোহের উপর। অবৈজ্ঞানিক আরোহ কাকে বলে? আমরা আগেই দেখছি যে অবৈজ্ঞানিক আরোহ প্রকৃত আরোহ, অর্থাৎ সেই মানে আরোহাত্মক উল্লম্ফন এই আরোহের মধ্যে আছে, বিশেষ থেকে সার্বিকে গমনের সে প্রক্রিয়া এর মধ্যে আছে। তাহলে অবৈজ্ঞানিক আরোহের মধ্যে বেসিক্যালি বৈজ্ঞানিক আরোহের সাথে অবৈজ্ঞানিক আরোহের পার্থক্যটা হচ্ছে যে আমরা বৈজ্ঞানিক আরোহে দেখছি প্রকৃতি নিয়মানুবর্তিত নীতি এবং কার্যকরণ সম্পর্ক। এইখানে অবৈজ্ঞানিক আরোহের মধ্যে কার্যকরণ সম্পর্কটা নেই। অর্থাৎ শুধুমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি ও অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করাকেই বলা হয় অবৈজ্ঞানিক আরোহ। সুতরাং
বেসিক পার্থক্য বৈজ্ঞানিক আরোহের সাথে অবৈজ্ঞানিক আরোহের বেসিক পার্থক্য হচ্ছে এখানে কার্যকরণ সম্পর্ক অনুপস্থিত। তাহলে আমরা সাধারণত বৈজ্ঞানিক আরোহের যেহেতু পারফেক্ট আরোহ বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তগুলোকে ম্যাক্সিমাম ক্ষেত্রে নিশ্চিত বলে ধরে নেই, কিন্তু সেই ক্ষেত্রে অবৈজ্ঞানিক আরোহে যেহেতু বিজ্ঞানের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় কার্যকরণ সম্পর্ক এখানে অনুপস্থিত, অর্থাৎ সেক্ষেত্রে অবৈজ্ঞানিক আরোহকে আমরা নিশ্চিত হিসাবে ধরতে পারি না, সাধারণত আমরা এটাকে সম্ভাব্য ধরে নেই। তাহলে অবৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্ত সাধারণত সম্ভাব্য। সাদৃশ্যমূলক অনুমান, সাদৃশ্যমূলক কথাটা মানেই আমরা একটা ধারণা করতে পারি সাদৃশ্য অর্থাৎ দুটো বস্তুর মধ্যে মিল, অর্থাৎ দুটো বস্তুর মধ্যে একাধিক বিষয় যদি আমরা মিল খুঁজে পাই, সেই মিলের উপর ভিত্তি করে যখন একটা নতুন গুণের অনুমান করি সেই গুণটাই হচ্ছে সাদৃশ্যমূলক অনুমান। সেই অনুমানটাকেই বলা হয় এখানে সাদৃশ্যমূলক অনুমান। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, পৃথিবী এবং মঙ্গল গ্রহ, পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যে বেশ কিছু মৌলিক বিষয় সাদৃশ্য আছে। এখানে পৃথিবীতে আলো আছে, বাতাস আছে, মাটি আছে। মঙ্গল গ্রহ আলো, মাটি, বাতাস বিদ্যমান। সেক্ষেত্রে মঙ্গল গ্রহে প্রাণ আছে। এই অতিরিক্ত গুণটা পূর্বের যে সাদৃশ্য আছে সের উপর ভিত্তি করে আমরা যদি এই অনুমানটা করি যে তাহলে মঙ্গল গ্রহেও প্রাণের অস্তিত্ব আছে, এই অনুমানটাই হচ্ছে মূলত সাদৃশ্যমূলক অনুমান। অর্থাৎ বিশেষ বিশেষ কিছু সাদৃশ্যের উপর ভিত্তি করে আমি এখানে নতুন একটা গুণের অনুমান করলাম, সেই গুণটাই হচ্ছে এখানে, সেই অনুমানটাই হচ্ছে এখানে সাদৃশ্যমূলক অনুমান। তাহলে এই গেল আরোহের, প্রকৃত আরোহের তিনটা শ্রেণী। অপ্রকৃত আরোহের মধ্যে আছে পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসম্মূলক আরোহ, ঘটনা সংযোজন। এখানে শুরুতেই আমি বলে নেই যে অপ্রকৃত আরোহ, অর্থাৎ শুরুতেই আমি বলছি যে সেই আরোহের যে মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বা লিপ অফ ইন্ডাকশন এই আরোহের মধ্যে নেই। তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে এটা আরোহ নাই, অপ্রকৃত আরোহ, তাহলে এটা আমাদের কেন প্রয়োজন? এই প্রয়োজনগুলো মূলত পরবর্তীতে আমরা দেখব। কেননা এটা প্রয়োজন এই কারণে যে ওই যে আমরা শুরুতে খাঁটি দুধের একটা উদাহরণ দিয়েছিলাম। খাঁটি দুধ অর্থাৎ দুধ থেকে ক্রিম তুলে নিলে তার মৌলিকত্ব হারায়, কিন্তু সেই যে ক্রিম তোলা দুধ সেটাও কিন্তু প্রয়োজনীয়। অর্থাৎ সেটা কিন্তু যাদের মানে লো ফ্যাটের খাদ্য গ্রহণ করতে চায়, যাদের ক্যালোরি কম গ্রহণ করতে চায়, তারা কিন্তু ওই দুধটাকে গ্রহণ করে। তাহলে মৌলিকত্ব হারানো দুধটাও কিন্তু আমাদের প্রয়োজনীয়। এক্ষেত্রেও সেরকমই অপ্রকৃত আরোহের মৌলিক বৈশিষ্ট্য না থাকার পরেও এই আরোহগুলো আমাদের কাছে প্রয়োজনীয়। কিভাবে আমরা সেটা নেক্সটে আমরা দেখব। পূর্ণাঙ্গ আরোহ, পূর্ণাঙ্গ কথাটার মধ্যেই এর একটা ধারণা আমরা পেতে পারি যে পূর্ণাঙ্গ আরোহ হচ্ছে যে আরোহের আমরা যে বিষয়টা অনুমান করব তার মধ্যে সমস্ত দৃষ্টান্তগুলো আমরা যাচাই বাছাই করে তারপর সেই দৃষ্টান্তগুলোর উপর একটা সার্বিক ধারণা যদি করি তাহলেই সেটাকে পূর্ণাঙ্গ আরোহ বলা যাবে। অর্থাৎ দৃষ্টান্তের সকল বিষয়গুলো নিরীক্ষণ করার পর সেই বিষয়গুলোর উপর সার্বিক ধারণা প্রতিষ্ঠা করাই হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ। আমি যদি একটা উদাহরণ দিই যে একটা আলমারির ভিতর আমি যতগুলো বই আছে সব বইগুলো খুঁজে দেখলাম যে প্রত্যেকটা বই হচ্ছে উপন্যাসের বই। তাহলে আমি সিদ্ধান্ত নিতে পারি যে আলমারির সব বই হচ্ছে উপন্যাসের বই। এখন এই যে সব বই উপন্যাস, এটা কিন্তু একটা সার্বিক ধারণার মতো
মতোই মনে হয়, অর্থাৎ একটা সার্বিক ধারণাই। কিন্তু এই সার্বিক ধারণাটা পেলাম কিভাবে, প্রক্রিয়াটা কি? সার্বিক ধারণা পেলাম যে আলমারির ভিতর প্রত্যেকটা বই আমরা যাচাই করছি, সেখানে দেখছি যে প্রত্যেকটা বই হচ্ছে উপন্যাসের বই, সুতরাং আলমারির সব বই উপন্যাসের বই। এক্ষেত্রে পূর্বের মতন সেই যে বিশেষ থেকে সার্বিকে গমন সেইটা কিন্তু নাই। আমরা বিশেষের সমস্ত মানে উপাদানগুলোই আমরা যাচাই করছি এবং সেখান থেকেই একটা সার্বিক ধারণা গ্রহণ করছি। অর্থাৎ এখানে নতুন কোনো ধারণা বা নতুন কোনো জ্ঞান এই পূর্ণাঙ্গ আরোহের মধ্যে নেই। একইভাবে যুক্তিসাম্যমূলক আরোহ, সেখানেও কিন্তু বেসিক্যালি আরোহাত্মক উল্লম্ফন নেই, যেহেতু সেটা অপ্রকৃত আরোহ। যুক্তিসাম্যমূলক আরোহ যে যুক্তির সাহায্যে একটা বিষয়কে ব্যাখ্যা করা যায়, সমজাতীয় সকল বিষয়কে যদি ওই যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় তাহলে সেইটাকে বলা হয় যুক্তিসাম্যমূলক আরোহ। এটা বেসিক্যালি জ্যামিতির ক্ষেত্রেই ব্যবহার করা হয়, এই কারণে যুক্তিসাম্যমূলক আরোহকে জ্যামিতিক আরোহ বলা হয়ে থাকে। একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, এই ধারণাটা 3 কোণের সমষ্টি 2 সমকোণ, এই ধারণাটাকে আমরা এস্টাবলিশ করতে পারি। যেমন এই ত্রিভুজটা দিয়ে এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। পৃথিবীর যত ত্রিভুজ আছে সমস্ত ত্রিভুজকে এই সমজাত, অর্থাৎ আমি বলছি যে সমজাতীয় ধারণা, অর্থাৎ ত্রিভুজ নামক সমস্ত ধারণাগুলোকেই এই ধারণা থেকে ব্যাখ্যা করা যায়। অর্থাৎ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, সেই ধারণা থেকে পৃথিবীর যত ত্রিভুজ আছে সব ত্রিভুজকে একই ধারণা থেকে ব্যাখ্যা করা যাবে। অর্থাৎ যে কোনো ধরনের ত্রিভুজ হোক না কেন তার 3 কোণের সমষ্টি 2 সমকোণ হবে। অর্থাৎ একটা বিষয়কে যে ধারণা দিয়ে ব্যাখ্যা করা যায় সমজাতীয় সকল দৃষ্টান্তগুলোকেই ওই বিষয়টা দিয়ে ব্যাখ্যা করা যায়। এই ধারণাই হচ্ছে যুক্তি সাম্যমূলক আরোহ। একটা যুক্তি দিয়ে অন্য সমস্ত যুক্তিকে ব্যাখ্যা করা যায়। ঘটনা সংযোজন বিশেষ বিশেষ কিছু বিষয় খণ্ড খণ্ড আকারে থাকলে সেই ধারণাগুলো সংযোজিত করে যখন একটা ধারণায় পৌঁছানো যায় তখন সেই বিষয়টাকে বলা হয় ঘটনা সংযোজন। অর্থাৎ অনেকগুলো ঘটনা, ছোট ঘটনাকে একত্রিত করে একটা ঘটনায় পর্যবসিত করাই হচ্ছে ঘটনা সংযোজন। তাহলে সেটা কিভাবে ধরি, আমি একজন নাবিক, সে সাগরে ভ্রমণে বেরোইছে, হঠাৎ করে দুর্ঘটনায় তার ঝড়ে পড়ে তার সেই শিপটা একটা দ্বীপের কাছে গিয়ে আছড়ে পড়ল। এখন ওইটা কি দ্বীপ না জনমানব শূন্য কোনো একটা ভূখণ্ড বা অন্য কোনো বিষয় কিনা তার কোনো ধারণাই নাই। এখন সে ওই ভূখণ্ডটার প্রত্যেকটা, অর্থাৎ চতুর্দিক সে ঘুরে আসলো, অর্থাৎ পূর্ব দিকে গেল, পশ্চিম দিকে গেল, উত্তর দিকে গেল, দক্ষিণ দিকে গেল। চতুর্দিক ঘোরার পর সে দেখলো যে এটা হচ্ছে একটা দ্বীপ। অর্থাৎ দ্বীপ হচ্ছে যে চতুর্দিকে পানি বেষ্টিত একটা ভূখণ্ড। অর্থাৎ সে চতুর্দিকে ঘুরে আসার পরে যখন দেখলো যে না, এটা কোনো দেশের অংশ না, এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন দ্বীপ। তাহলে এই যে বিচ্ছিন্নভাবে যে ঘটনাগুলো সে সংযোজিত করলো, সে সংযোজিত করে সে একটা ধারণায় রূপ নিল, সেটা হচ্ছে একটি দ্বীপ। অর্থাৎ এই যে ভিন্ন ভিন্ন খণ্ড খণ্ড ধারণাগুলো একত্রিত করে একটা ধারণায় পর্যবেসিত করা, এইটাই হচ্ছে মূলত ঘটনা সংযোজন। তাহলে আমরা বেসিক্যালি আরোহের যে শ্রেণীগুলো একটু একটু করে সমস্ত বিষয়গুলোকে আলোচনা করলাম। পরবর্তীতে এসে আমরা নেক্সট ক্লাসে বৈজ্ঞানিক আরোহ নিয়ে আলোচনা করব এবং সেই বিষয়ের বিস্তারিত তখন আমরা দেখব। আজকের মতো ক্লাস এখানেই শেষ। তোমরা বাসায় সবাই ভালো থেকো, ঘরে থেকো এবং সুস্থ থাকো। আমরা আশা করব যে এই দুর্যোগ অতিক্রম করে আমরা আবারও সশরীরে আমরা ক্যাম্পাসে এসে ক্লাস করতে পারবো, এই আশা ব্যক্ত করে আমার ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।